আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দেখুন, এবারের বিশ্বকাপ যখন শেষ হলো, টি-20 বিশ্বকাপ শেষ হবার পরে একটা যেমন তৃপ্তি রয়েছে, কিছু কিছু জায়গায় আক্ষেপেরও ব্যাপার স্যাপার আমরা খেয়াল করেছি। কোন জায়গাগুলোতে তৃপ্তির জায়গা? একদম শেষে এসে বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তিনি অসাধারণ একটা ইনিংস খেলেছেন। তিনি অ্যাঙ্করিং রোল বলতে আসলে আমরা যেটা বুঝি সেই কাজটা তিনি করেছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা দুজনই মানে ভারতের ওই প্রজন্মটার সেরা ক্রিকেটারদের যে দুজন ক্রিকেটার ছিলেন, তারা ফাইনালি রিটায়ার্ড করলেন, পার্টিকুলারলি টি-20 ফরম্যাট থেকে দলকে বিশ্বকাপ জিতিয়ে। রাহুল দ্রাবিড়, তার একদম লাস্ট অ্যাসাইনমেন্ট, তিনি পরবর্তী যে টেনিউর বা তার টেনিউর ফুরিয়ে যাবার পর নতুন করে কোচ নিয়োগ করা হবে এবং সেই কোচ নিয়োগের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় তিনি নিজেকে যুক্ত করেননি, আবেদন করেননি যে তিনি ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করে যেতে চান। এটাই তার লাস্ট টেনিউর। তিনি নিজে ডিসাইড করেছেন যে এরপর তিনি ভারতকে কোচিং করাবেন না। সেই তিনি কি করলেন? তার লাস্ট অ্যাসাইনমেন্টে ভারতকে 13 বছরের আইসিসি ইভেন্টের শিরোপা করা, বিশ্বকাপ যদি আমরা করি, সেটা হচ্ছে ঘুচিয়ে দিয়েছেন। হার্দিক পান্ডিয়া, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পারফরমেন্স কত কিছু নিয়ে আপস ডাউন, কিন্তু তিনিও দেখিয়ে দিয়েছেন যে শেষ পর্যন্ত যারা তাকে হেট করছিল, যারা তার এগেনস্টে কথা বলছিল, যারা তাকে পছন্দ করছিল না, ট্রল করছিল, মিমস বানাচ্ছিল, সেই মানুষগুলো স্যালুট দিয়েছে তার পারফরমেন্সে। আলোচনা সেখানটায় না, আলোচনা হচ্ছে এই যে ক্রিকেটারদের পারফরমেন্স, এই যে ক্রিকেটাররা তুলনামূলকভাবে এমন একটা সিচুয়েশনে ভারতকে জিতিয়ে দিল, সেখানটায় কিন্তু কোচিং স্টাফের একটা বিগ রোল রয়েছে। রাহুল দ্রাবিড় যখন যুক্ত হন, দলের দায়িত্ব গ্রহণ করেন, তার আগে একটা টালমাটাল অবস্থা। বিরাটের কাছ থেকে ক্যাপ্টেন্সি রোহিত শর্মা পেয়ে যাচ্ছে, রবি শাস্ত্রী একটা এলোমেলো অবস্থায় রেখেছেন, তিনি পুরো দলটাকে সেটেল করেছেন। রোহিত, বিরাট যখন ভারতের ওই পতাকাটা ধরে একসাথে আলিঙ্গন করে, ট্রফি উঁচিয়ে ধরে, ঠিক এটার মতো স্বস্তির কিন্তু আর কোনো ছবি হতে পারে না। সেই ছবিটাকে এনশিওর করেছেন রাহুল দ্রাবিড় যে ইয়াস, ইউ অল আর প্লেইং ফর দ্য টিম। টিম যদি রেজাল্ট করে তাহলে তোমরা অনেক বড় হিরো, আর যদি টিম ফলাফল আনতে না পারে তোমাদের আসলে কোনো ভ্যালু নেই। ব্যক্তিগত অর্জন দিন শেষে কোনো ভ্যালু রাখে না, কোনো গুরুত্ব রাখে না। লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ না জিতলে লিওনেল মেসিকে সর্বকালের সেরা হবার বা বানানোর পেছনে বা যে আলোচনাটা হয় সেটা ইনভ্যালিড হয়ে যেত। সো ওই জায়গা থেকে বাংলাদেশ দলের কোচিং স্টাফের ভূমিকাটা কি আমরা যদি খেয়াল করে দেখি, যে চান্ডিকা হাথুরু সিং এ তিনি কোচিং স্টাফদের যারা রয়েছেন, তার সাথে যারা রয়েছেন সবার বস, এবং তিনি মোটামুটি ডিসাইড করেন যে কে এখানটায় কাজ করবে, কে করবে না। আমরা একটা সময় দেখেছিলাম বাংলাদেশ দলকে কোচিং করানোর ক্ষেত্রে এমন কিছু নাম, যে নামগুলো আসলে শুনলে অনেক বেশি রেসপেক্ট তৈরি হতো, এবং সেই নামগুলো কিন্তু বাংলাদেশের দলটাকে পরিণত করেছে, দলটাকে অনেক বেশি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। স্পেশালি আমি যদি পেস বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকাই, তাহলে ওয়েস্ট ইন্ডিয়ান সাবেক দুই কোচ যে রোলটা প্লে করেছে, এটা কিন্তু অবিশ্বাস্য। এখন মজার ব্যাপার যেটা, এখন যারা কোচ আসে সেই কোচদের আমরা ঠিকঠাক ভাবে চিনি না, তাদের রোলটা কি আমরা জানি না। ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলনের নাম করে বসিয়ে রাখা হয়, এবং হেড কোচ তিনি নিজে পর্যন্ত যে সময়টা ঐচ্ছিক অনুশীলনে, যেই ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলনে যান, তার মানে তো তার ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে, পারফরমেন্স ওয়াইজ ভালো করতে পারছেন না বা আরো ভালো করতে চান, হেড কোচ সেখানটা অনুপস্থিত থাকেন, এবং এই হেড কোচের পরামর্শে বা তার উপর ছড়ি ঘোরাতে পারবে না, কথা বলতে পারবে না, তিনি যা বলবেন সেটাই আইন প্রতিষ্ঠিত হবে। ঠিক ওইভাবে যখন কোচ নিয়োগ দেওয়া হয়, এবং সেখানটায় বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচেয়ে বড় কনসার্নের জায়গা যেটা, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান গতকাল জালাল ভাই বলেছেন যে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি। তাসকিন আহমেদ বলেছেন যে আমাদের সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্সটা ভালো হয়নি, বোলিং ওয়েজ তো আমরা ঠিক ছিলাম। তার মানে ব্যাটিংটা যে ভালো হচ্ছে না, সেই ব্যাটিং কোচের নাম আপনারা বলতে পারবেন? আপনারা জানেন ব্যাটিং কোচকে? ব্যাটিং কোচের কাজটা কি? ব্যাটিং কোচের কাজ তো হচ্ছে ক্রিকেটারদের প্রপারলি ব্যাটিংটা ঠিকঠাক করা। যে জায়গাটা একজন ক্রিকেটার ব্যাটিং ওয়াইজ সমস্যা ফিল করছেন, স্কিল ওয়াইজ সমস্যা ফিল করছেন, কারো হয়তো হেড পজিশন ঠিক নেই, কারো হয়তো রিস্ট মুভমেন্ট ঠিক হচ্ছে না, কারো হয়তো ফুট মুভমেন্ট ঠিক হচ্ছে না, ব্যাট প্যাডের মধ্যে প্রচুর গ্যাপ থাকছে, এই তো ইস্যুস গুলো নিয়ে কাজ করবেন। আমি যতটুকু বুঝি, আমার কাছে তাই মনে হয় এর থেকে অনেক ইস্যুস রয়েছে। সেই পার্টিকুলার ব্যাটিং কোচের নাম আপনারা জানেন? সেই পার্টিকুলার ব্যাটিং কোচ কোন দলের হয়ে, কোন দেশের হয়ে, কোথায় কোচিং করেছে আপনারা জানেন? অনেকেই জানেন না ভাই। আবার অনেকেই কমেন্টে এসে বলবেন যে না জানি, রিয়াসাদ আজিম আমাদেরকে বোকা মনে করে। ভাই, আমরা কেউই বোকা না, আবার আমরা কেউই চালাক না, আমরা সবাই বাংলাদেশি ক্রিকেটের ভালো চাই। ডেভিড হ্যাম বাংলাদেশ দলের ব্যাটিং কোচের নাম। এই যে ডেভিড হ্যাম, তিনি হচ্ছেন বারমুডার সাবেক ক্রিকেটার, তাকে ধরে এনে বাংলাদেশের ব্যাটিং কোচ বানিয়ে দেওয়া হয়েছে। রেজাল্টটা, আমরা কিন্তু লিটনদেরকে গালিগালাজ করি, সৌম্য সরকারকে গালিগালাজ করি, নাজমুল শান্তর হচ্ছে মোটামুটি পারফরমেন্স, তার ক্যাপ্টেন্সি সবকিছুই হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে আমরা সেটাকে হিসাব নিকাশ করি। কিন্তু এই যে ব্যাটিং ডিপার্টমেন্ট, মানে যেই ক্রিকেটারদের নাম বললাম, তাদের রোল তো হচ্ছে ব্যাটিং এ। তানজিদ তামিমের রোল ব্যাটিং এ, লিটন কুমার দাসের রোল ব্যাটিং এ, সৌম্য সরকারের রোল ব্যাটিং এ,
নাজমুল হোসেন শান্তর রোল ব্যাটিং এ, ইভেন সাকিব আল হাসান স্ট্রাগল করছেন, তিনিও ব্যাটিং এ। সো এই ব্যাটারদেরকে স্ট্রাগলিং জায়গাটা থেকে একটা স্মুথ জায়গায় নেবার দায়িত্ব যিনি, সেই ডেভিড হ্যাম, তিনি কি করেছেন? তার ব্যাপারে কিন্তু একটা অক্ষর কেউ লেখেনি, একটা টু শব্দ কেউ করেনি। কারণ বাংলাদেশের সবাই কোচ বলতে চন্ডিকা হাথুরু সিংকে বোঝে। তিনি এমন একটা পর্যায়ে চলে গেছেন, বিসিবি বলতে আমরা সবাই যেমন পাবন ভেগে বুঝি, কোচ বলতে শুধুই চন্ডিকা হাথুরু সিং। এখন স্পেশালিস্ট যিনি কোচ, যিনি ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট, যেই পার্টিকুলার ডিপার্টমেন্টে বাংলাদেশ ক্লিক করছে না, সেটার দায়িত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পে করছে ভাই, হিউজ অ্যামাউন্ট পে করছে ইন এভরি মান্থ। সেটার দায়িত্বে সেই তিনি যদি আন্ডার পারফর্মার হন, আন্ডার পারফর্মার লিটন তো ব্যক্তিগতভাবে, শান্ত তো ব্যক্তিগতভাবে, সৌম্য সরকার কিংবা তানজিদ হাসান তামিম ব্যক্তিগতভাবে, কিন্তু এই 4-5 জনের দায়িত্বে যিনি, তিনি তাহলে কত বড় আন্ডার পারফর্মার যে আমার টপ অর্ডারে একটা ব্যাটারকে তিনি প্রপারলি ক্লিক করাতে পারেন নাই। তার ব্যাপারে কেউ কথা বলছে না, তার ব্যাপারে টু শব্দটা পর্যন্ত নেই। একটা সময় অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশে ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন, আপনি সবাই জানেন, সাউথ আফ্রিকান এক্স। লিটন কুমার দাসের ব্যাটিংটা পরিবর্তন করার ক্ষেত্রে তিনি একটা কথাই বলেছিলেন লিটনকে, ডোন্ট থিঙ্ক দ্যাট হাউ মেনি বলস ইউ আর ফেসিং, জাস্ট থিঙ্ক দ্যাট হাউ মেনি মিনিটস ইউ আর ইন দ্য ক্রিজ। রিয়েলি লিটনকে চেঞ্জ করে দিয়েছিল। ডেভিড হ্যাম লিটনকে নষ্ট করেছে। লিটন কুমার দাস বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যার টি-20 স্ট্রাইক রেট 140 কাছাকাছি, সেই তিনি এবারের বিশ্বকাপে লাস্ট ইনিংস ছাড়া যতগুলো ম্যাচ খেলেছেন কোনোটাতে 100+ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন নাই। নাজমুল হোসেন শান্তর এবারের বিশ্বকাপের স্ট্রাইক রেট হচ্ছে 96। ভাবা যায়, এই যে 96, 93 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটাররা ব্যাট করেন, তারপরেও রান করতে পারেন না। কোহলির 48 বলে 50 নিয়ে প্রশ্ন তুললেও কিন্তু একটা প্রশ্ন তোলা যাবে না, কোহলি কিন্তু রান করেছেন। বাংলাদেশের ব্যাটাররা যখন সেই জায়গাটা রান করতে পারেন না, এবং এই ব্যাটারদের দেখভালের দায়িত্বে যখন একজনকে নিয়ে আসা হয়েছে, বেতন দেওয়া হচ্ছে, নার্চার করা হচ্ছে, ছুটি দেওয়া হচ্ছে, সবকিছু করা হচ্ছে, তার ভূমিকা নিয়ে কেউ যখন প্রশ্ন তোলে না, এটা হচ্ছে খুব অ্যাবসার্ড একটা ব্যাপার। এবং সেটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে, সেটাই হচ্ছে। ভাবা যায় ভাই, কিন্তু ভাবার কে আছে? ভাবার কেউ নেই। অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশের ব্যাটিং করছিলেন, নীল ম্যাকেনজি বাংলাদেশের ব্যাটিং করছিলেন, ভেবে দেখুন, নেমস গুলোর কথা ভেবে দেখুন, সামার রবিরা বাংলাদেশের ব্যাটিং করছিলেন। এখন আমরা যাদেরকে দেখি, যেই ক্রিকেটারদেরকে দেখি যে এক্স ক্রিকেটার অথবা কোনো একটা দলের কোনো একটা দেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের স্পেসিফিক ডিপার্টমেন্ট, স্পেশালিস্ট ডিপার্টমেন্টের কোচের দায়িত্বে, তাদের রোল, তাদের ভূমিকা, তাদের অবদান জাতির কাছে ক্লিয়ার। এই ব্যাপারগুলো কে দেখবে? বারমুডা থেকে একজনকে নিয়ে আসা হয়েছে, ট্রায়াঙ্গেল ঘুরপাক কাছে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট, রহস্যে ঘেরা সেই বারমুডা ট্রায়াঙ্গেল ভাঙবে কে? আমি জানি না। সবাই ভালো থাকবেন।